মোটর। তো ওই মোটর ছাড়তে গেলে গোসলখানার যে বাঙ্গা টাঙ্গা আছে ওই বাঙ্গা টাঙ্গা দিয়ে সবকিছু দেখা যাবে। তো আমি বলতো বাড়িওয়ালা বলতো আমি যখন থাকতাম, না বললো আমি এমনি মোটর ছাড়ার উছিল্লা দিয়ে যাইতাম, যাই দেখি একদিন যে বাড়িওয়ালার 2 মেয়ে গোসল দিতেছে, দুজনই বিয়ার লাগে। এরপরের দিন আবার আমাদের দেশেরই গ্রামেরই ওইখানে বাড়িটা থাকে ওইখানে 2টা মেয়ে আছে, তারারও এরকম ভাবে দেখলাম। দেখে আমি কই যে ব্যবসা থেকে আইছি, মাছের ব্যবসা থেকে আয়া আমি কই যে তাহলে ডাক্তারের তো যাই ঘুমের ওষুধ আনতে হবে, আমার একটা বুদ্ধি বেরিয়েছে। আর যেটা আমার সমবয়সী আমার ছোট, এর ছোটটার তেমন একটা বাসা যায় না, আর যেটা আমার ছোট এটার বিয়ার লাইক ইয়ে হয়ে গেছে। আপনার ছোট মানে? মানে আমার বয়সে আমার এক সমবয়সে আমার ছোট আর কি, আমার পরে যে বোনটা হয়েছে ওটাই হ্যাঁ। আমার 2 বছরের ছোট। আর ওর 2 বছরের ছোট আরেকটা বোন আছে, ও 2 বোন নিয়ে আসছে আমার বাপে। ওকে। তো যেটা একবার স্যার আপনি আপনি বুঝতে পারছেন আপনি ঘুমের ওষুধ কেন আনতে চাচ্ছেন বা আপনার ছোট বোনের প্রসঙ্গগুলোকে কেন আসছে এখানে? আমি বলতেছি সিরিয়াল। হ্যাঁ। তখন ডাক্তারের কাছে যা বললাম যে আমাকে ঘুমের ওষুধ দেন, কয় তুমি তো ইয়ান পোলা পাইন, তুমি আবার কি এর ঘুমের ওষুধ দিয়ে কি করবো? আমি কই দেখেন না কদিন ধরে ব্যবসায় যাইতে পারি না, শেষ রাইতে ঘুম ধরে, ঘুমে প্রথম দিক দিয়ে ধরে না। পরে কয় তাহলে না আমরা তো যে কোনো মানুষের ঘুমের ওষুধ দিই না, আর পাওয়ারই ওষুধ আমি চাইছি। পরে আমিও অনেককে রিকোয়েস্ট করলাম যে দেন, দেখেন আমি ঘুমাইতে পারি না এসে। পরে দিছে আমাকে 4টা ট্যাবলেট দিছে। 4টা ট্যাবলেটের থেকে পরে আমি কি করলাম, একটা স্যালাইন আর লেবু নিলাম, শরবত বানাইলাম। আর ওটা আজকে খুব গরম লাগতেছে, শরবত বিকাল টাইমে কই যে শরবত বানায় সবাই খাই, সবাই শরবত বানাইছি, বানায় সেটা আব্বারে দিছে 1 গ্লাস, আর আমার আমার যেটা ছোট এটা ছোট ওরে দিছে 1 গ্লাস, আমি খেয়েছি 1 গ্লাস। আর 1 গ্লাসের ভিতরে ওই 4টার দিকে 3টা ট্যাবলেট এনে দিছে, দিয়ে সেরা আমার যেটা ছোট ওরা আমি খাওয়াইছি। আপন বোনকে আপনি ঘুমের ওষুধ খাওয়ান? খাওয়াচ্ছি। তারপর দেখা গেল কি 2 বোন 2 সাইডে ঘুমাইছে, আর আমি এক সাইডে আর আব্বা মাঝখানে, আর ও একবারে সাইডে ঘুমাইছে। ঘুমানোর পর যায় সেরা আমি বলতে পারতাছি না। ওকে, ওকে, স্টপ। আপনি ওকে জাস্ট একটু বলবেন যে আপনি কি এই জঘন্য কাজটা নিজের বোনের সাথেও করেছিলেন? হ্যাঁ, কিন্তু তখন আমার তো মাথা ঠিক নেই, সেন্স ঠিক নেই। ওই গোসল করাতে ওইখানে দেখছি এগুলা খারাপ কাজ করছি, করার পরে আমার মনে হয়েছে যে আমার আসমান বাইঙ্গা মাটিতে পড়ছে, যে আমি কেন করলাম এই কাজ। আপনার বোন ওই পর্যায়ে কি কিছু জানতো বা কিছু জেনেছিল? তা আমি ওরে জিজ্ঞাসা করি নাই, বলতেও পারবো না কি ও কি জানছে না। মানে ওই সময়টাতে যে মুভমেন্ট আপনি ছিলেন তাতে আপনার বোন কিচ্ছু বুঝতে পারেনি? না তখন কিছু বুঝতে পারিনি, কিন্তু পরেও বুঝতে পারছে কিনা না পারছে তা তো হয় কি ওই বোন আপনার সাথে স্বাভাবিক আচরণ করেছে? স্বাভাবিক আচরণ তো করছে, কিন্তু ও তো ও মনে হয় আমার বুঝতে দেয় নাই এরকম হইতে পারে, কিংবা আমি ওর সাথে এরকম ভাবে কথা কইছি আমি। ওকে, ওকে। শুধু এটুকুই বলার আছে যে মানুষের জীবনের অপরাধ কত বড় হতে পারে, কত ভয়াবহ হতে পারে। আহ শুধু এটুকুই বলার আছে প্রিয় শ্রোতা যে এরকম অপরাধী যেন কেউ কখনো না হয়। কারণ এর যে শাস্তি, এর যে ভয়াবহতা, সেটা যে ওর জীবনে কত দৃঢ়ভাবে এসছে, কত দুর্ধর্ষভাবে এসছে। এত লাখো মানুষের ঘৃণা তো অন্য বিষয়, কিন্তু ও নিজেকে যতটা ঘৃণা করে, নিজেকে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন ওর ভেতরে যে পাপবোধটা কাজ করে, এই শাস্তি তো সারা জীবনের, মনুষ্য জীবনের শাস্তি এটা। আল্লাহ ক্ষমা করুক, এটুকুই শুধু বলার আছে। তারপর দেখা গেল কি আমি তো এরকম একটা ব্যবসা করতে পারি না, লাভটাও করতে পারি না। পরে ভাই কইলো যে আনছোস বাড়িতে পাঠাই দেয়, আর আমার ছোট বোনটারও চাকরি হয় না, আর ও একলা চাকরি করে কিছু করতে পারতেছে না, বাড়িতে পাঠাই দেয়। পরে তাদেরকে বাড়িতে পাঠাই দিল, আর ভাই ওই ফাঁকে আয়া বললো সাবার। সাবার আইসে এসে সাবার এলাকার এক মাতাব্বর আছে, শান্তা মাতাব্বর, তার অনেকগুলা গরু আছে। তো কয় যে আমার তার পোলা আবার আমার বাইরে মামা মামা কয়ে ডাকে যে মামা আমার তো একটা লোক লাগবো, দেখো কোনো লোক টুক আছে নাকি। তো ভাই ভাবলো যে আমার একটা ভাই তো আছে বেকার, ওরেই দিয়ে দিই। কিন্তু ওই গরুগুলা অস্ট্রেলিয়ান গরু, বাছুর মাছুর নিয়ে প্রায় 17-18টা গরু ছিল, 2টা লোক লাগতো। তা আমারে একলাই দিছে, আর আমি ছোট, একলাই সবটি গরু সামাল দিছে। গরু রাখতে রাখতে এক পর্যায়ে দেখা গেল কি যে এত কষ্ট যা বলার বাইরে। আমি তখন ভাবলাম যে আল্লাহ, আমার মনে হয় যে এই কারণে আমি যে এই খারাপ কাজগুলা করছি, আমার মনে হয় এই কারণে এই কষ্টগুলা দিছ। প্রত্যেক দিন ভোরবেলা 4টা বাজে উঠা লাগে, উইটা গরু সবটিরে গোসল করা লাগে, আর মালিক তো পাইপ দিয়ে রাখে। অনেক সময় দেখা যায় গরু তো আমার উপরেও পাইপ ধরে, ইচ্ছা করে ধরে যে কান চালায় করো নাকি, ঘুমাই গেছো নাকি। ও গরুগুলা সবগুলা ধুয়ায়া সব বাড়ির মালটা আইনা ওইনা পুরা 20 বালতি 30 বালতি মার হাতে টাইনা আনা লাগে, আইনা খাওয়ায়া
এই গরুগুলা সবগুলা সেভ করার লাগে। একদিন একটা ষাঁড় গরু আছিল, ওই ষাঁড় গরু একটা চাইরা ভাঙিয়া লাইছে, ওই চাইরা মার মুর খায়া মুয়া চাইরাটা ভাঙিয়া লাইছে গুতা দিয়ে। ওকে। পরে আমার এমন বকা, যা মুখ দিয়েছে তাই বকছে। আর এক একটা বড় কামলা রাখলে বেতন দেয় 8,000 10,000, আর আমার বেতন মাত্র 3,000। আর এত কষ্টের আব্বা হুট করে একদিন আইসে দেশে তায়া দেয় যে আমি এই কাজ করতেছি। পরে কয় বাবা তুই পারবি তো? আমি কই না পারলো আর কি করার আছে, আমি কাজের দিছে কাজ করতে হইব। পরে দিয়ে যে আমার আর জানে কুলায় না, অনেক সময় দেখা যায় আমার আর মার বাইঙ্গা নিয়ে যায় মারের বালতি টানতে টানতে। পরে কষ্ট হইলো, কাটে কাজ করি আর ডেলি 2 বেন করে ঘাস কাটি, একবার সকালে একবার বিকালে ঘাস কাটি। এখন একদিন গরু চাপাইতে চাপাইতে খেয়াল হয়েছে আমার বেড়ার দিকে খেয়াল হয়েছে দিয়ে পুরা দিক দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়া, আর গোয়াল ঘরের সাইডে গোসলখানাটা, ওই গোসলখানার সাইডে হইলো সালা দেওয়া বেড়া দেওয়া। এখন আমি কিরি এটা সালা দেওয়া বেড়া দেওয়া, তাহলে দিয়ে এটাতে তো সবকিছু দেখা যাইব। আমার মাথায় আবার শয়তানি কাজ করলো। পরে কি করলাম, একটা ফুটা করলাম, ফুটা কইরা সেরা দেখলাম। তারপরে আমি দেখতে আসি খারাপ কাজের দিকে আবার নিশা হয়ে গেল। এখানে একটা গরু শোয়ানো ছিল ওই গোয়াল ঘরে। আর ইউ ম্যাড? এখন কি কমু ভাই এখন না। আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসেছেন। আপনি স্বীকার করছেন যে আপনি যেগুলো অপরাধ করেছেন। ও গড। ওকে, ওকে। তারপর? তারপরে এই খারাপ কাজ করি আর প্রত্যেক দিন আমি সকালবেলা যে 136টা বাড়াইটা ছিল, 36টা বাড়াইটার থেকে প্রায় 200 যুবতী মেয়ে আছে। এই 200 যুবতী মেয়ে এই গোসল করতে এই গোসলখানে আসতো, আর আমি প্রত্যেক দিন এই ফুটাটা দেখতাম। একদিন রাত্রের বেলা অফিসতে আইছে, অফিসতে আসার পরে রাত্রে সকালে গোসল দেয় না, তারা ঘুরে ঘুরে গেছে, রাত্রে গোসল দিতেছে। পরে আমি ফিরে যায়, ওই টিনের আবার দরজা ছিল না, এমনি একটা সালা দিয়া দরজা সিস্টেম করে রাখছে, অনেক বড় বাড়ি তো বুঝতে পারি মতন। পরে ওরে রাত্রেবেলা যায় আমি জোড়ায় ধরে লেছি, পরে জোড়ায় ধরছি। পরে ও কয়ে জাহাঙ্গীর ভাই কি করতেছে? তখন তো ও তো পাল্লায় চিল্লানি মারে, এখন লজ্জায় চিল্লান দিতেছে না ও। পরে দেখলাম যে অনেক মানে জোরাজুরি করতেছে, ভাই আমার এই কাজটা করেন না ভাই করেন। পরে আমি সাইরা দিয়ে এরকম ভাবে আরেকটা মেয়ের ধরছি। পরে ও একই ভাবে কোন রকম ছুটে গেছে, কিন্তু ওরা যে চিল্লান দিব ওই নাই, কারণ চিল্লান দিলে আমি ছিল গোয়াল করে আর মানুষ আইসা দেখবো, ওরা আরো লজ্জার ব্যাপার। পরে ওরা আর কোনো কিছু চিল্লাচিল্লি করে নাই। আর এখানে তো প্রায় 204টা মেয়ের আমি এখানে দেখছি। আপনি এগুলো দেখে গুনে গুনে রাখতেন? হ্যাঁ, গুনে গুনে রাখতাম। আর এই বাড়িতে কয়টা মেয়ে থাকতো তাও আমি গুনে গুনে রাখতাম, প্রত্যেকটা আমি ইয়ে করে রাখতাম যে আজকে ওর দেখছি কালকে ওর দেখুম, এরকম ভাবে আমি টার্গেট রাখতামই। আমার যত কাজই থাকতো তখন আমি ওই কাজ মাস একটু তাড়াগুড়া কইরা তখন আমি গোয়াল ঘরের কাজ করতাম। কইরা সেরে ওইখানে 204টা মেয়ের দেখছি, আর ওই বাড়িতে দেখছি প্রায় 6-7টা মেয়ের, ওরকম ভাবে প্রায় 210টা মেয়ের আমি। এরপর দেখা গেল এত কষ্টর কাজ আমি আর পারতাছি না, এত ছোট মানুষ পারতাছি না, আরো করি খারাপ কাজ। ওই খারাপ কাজের সাথে সাথে আমার শরীরে শক্তি আরো ক্ষয় হয়ে গেছে অনেক, আর আমি এতগুলা গরু একলা একলা পালতেই পারতাছি না। পরে মালিককে বললাম যে আমি আর পারুম না, কই না পারলে 1 মাস সময় লাগবে, লুকায় এলো। আরে এত কষ্ট বাইরের কাছে কই ভাই আমি তো মালিকরে কইছি লোক বা করে লো। এরকম করতে করতে প্রায় 4-5 মাস চলে যায়। ওকে। 4-5 মাস চলে যাওয়ার পরে ওই লোক আসে কোন রকম, ওই যেত কটা লোক আসে থাকতে চায় না, প্রায় 3-4টা লোকের পরে একটা লোক টিকছে। টিকার পরে আমি কোন রকম দিয়া সেরে আইসি, সেরে আমার যে এখানে যে বড় কাকা ছিল সেকেন্ড কলোনি থাকতে মিরপুর, তারা আবার ওইখানে বাড়ি করছে। তারা ওইখানে অফিস আছে, অফিসে কন্ট্রাক্টর নিচে নিয়ে বাড়ি করছে। তাদের বাড়িতে আমি আবার মেসে থাকি একসাথে, ব্যবসা করতাম। যেমন পিয়ারা টিয়ারা জামটাম বেশি, ওই ব্যবসাটা করতেছি। ওই ব্যবসাতে কোন রকম 150-200 টাকা আয় আমার নিজেরই লেগে গেছে। বাড়িতে পাঠাম, আর বাড়িতে তো এমন টাকা পাঠাইতে পারি না, বাড়িতে খুব কষ্ট করে চলতাস। পরে দেখা গেল যে এখানে থাকতেছি মেসের সাথে কোনো কিছু পাই না, মানে শয়তানি মাথায় ঢুকতেছে, কোনো কিছু পাই না, আর টাকাও এরকম একটা আয় না। আর ওই বাসায় কোনা রুমে এক বাড়াইটা থাকে, এক মেয়ে মহিলা, তার বিয়ে হয়েছে কিনা জানি না, মানে মহিলা একলাই থাকে, 30-35 বছর হইব। ওকে। তো একদিন অফিসে গেছে গা, আবার আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়, এই রুমের এক রুম তো আরেক রুম। আমি কি করলাম, ওই রুম বাইয়া যায়, তার একটা মোবাইল ছিল, ওই মোবাইল সেটটাকে কোরআন শরীফের কাছে, কোরআন শরীফের ধরতে গেলে নিচেই
ও কোরআন শরীফটা উঠায়া আমি মোবাইলটা চুরি করে নিয়ে যাই। পরে ওই মহিলা কয় আসে এরকম কান্দা কাটে যা বলার বাইরে। কয় আমি এত কষ্ট কইরা টাকা ইনকাম কইরা মোবাইলটা করলাম, মোবাইলটা নিয়ে গেল, কেডা নিয়ে গেল। পরে তো হেরা তো সবাই জানে কেডা নিতে পারে, সবার একটা টার্গেটই তো আছে যে কেডা নিতে পারে। পরে সবাই হইচই করার আগে যে কোরআন শরীফ ধরাইব, পরে তার আগে আবার আমি নিয়ে জায়গাতে নিয়ে দিয়ে আসো। এর পরের দিন 2-1 দিন সময় দেওয়া হয়েছে আমার শুনে আমি আবার জায়গা দিয়ে আসবো। আর আমার এই বড় কাকার ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছোট ছেলের বিয়া করছে। আগে একটা বিয়া করছে, ওই বউ গেছে আবার নতুন করে নিজে নিজে সম্পর্ক করে বিয়া করছে। তো তার যে বাড়িটা, ওই বাড়িটার 2 সাইডে বাথরুম, 2টা বাথরুম 2 পাশে, এক বাথরুম তো আরেক বাথরুমে দেওয়া যায়। তা আমি কি করলাম, বাথরুমে ঢুইকা দরজাটা না লাগাইয়া পরে তারা দুজন যে জামাইবো ঘুমায় কি কি সব আমি উপরে সানসেট দেওয়া আছে বেড়া দিয়া, ওই সানসেটে একটা ফুটা করছি কইরা সেরা দেখছি। মানে প্রত্যেক দিন এরকম ভাবে দেখি, দেখে আমি নিজে নিজে একলা একলে। তারা তো জানে না। আর যদিও কোনো সময় একটুখানি লড়াচড়া করে ভাবি চমকায় যায় যে বা উপরে কেউ আছে কিনা। ভাই কয় আরে বিলাই টিলাই হইব, এরকম ভাবে কয়ে সেরা বাস। আর কোনো টেনশন নেই না। আর আমি এরকম ভাবে অনেক দিন, প্রায় 15-20 দিনের মতো দেখতে থাকি। আর আমার যে ব্যবসায় কোনো লাভই হয় না, এক পর্যায়ে দেখা গেল যে নিজের খাওয়াটা নিজে খাইতে পারি না। পরে তার সব ছেড়ে দিয়ে আপনি এই কাজগুলো করছেন, তাই কি? হ্যাঁ, মানে এই ব্যবসা তো করি, কিন্তু যে এই টাকা লাভ হয়, এই টাকা আমার নিজেরই হয় না। এখন এক পর্যায়ে দেখা গেল কি আমার স্বাস্থ্য ভাই দেখেছি তার অনেকটি লোক কাজ করে তাদের অফিসে, তাদের ইয়েতে কন্ট্যাক্টে। পরে আমি নিজে থেকেই আমি কইলাম আমি যাও, তুই গেলে খেলাও তুই শিখতে পারবি, তো সারাদিন থেকে শয়তানির ভিতরে মন, তুই কি এইসব কাজে কোনো গুরুত্ব দিবি। পরে একলা একলা যায় যায় মেশিন নিয়ে এসে কাজ করতে লাগলাম। 15-16 দিন হয়েছে, তাও কাজ পারি না। আর ছোট যে স্বাস্থ্য ভাই ওটা খুব জারি। আর বড় ভাই আমার আপন যে বড় ভাই, ও কাজ শিখতে পারবো, ও উদি যায় সেরা টাকা দিয়ে আরো নষ্ট করবো, মেসে খায় বিল টিল কি কেডা দিব এই সে। মানে সবারও লাঞ্ছিত হইতে লাগলাম। পরে আমার নিজের মনে জিদ লাগলো যে আমি যেভাবে হোক এই কাজটা আমি শিখুমি। পরে এই কাজটা আস্তে আস্তে দেখলাম আল্লাহর রহমতে শিখে গেছি। শিখছি, এক পর্যায়ে দেখা গেল কি যে ওই অফিসেই পেকিং একটা মেয়ে কাজ করে, চাকরি করে। পরে আমার খুব ভাল লাগছে। আর আরেকজন আমার কোয়ালিটি আছে, নিজে আমার দেখাইছে, দেখানোর পরে আমার খুব তারা ভাল লাগছে। ভাল লাগার পরে আমি ওরে কইলাম যে আমি তো তোমারে ভালোবাসি। ও কোনো হাও কয় না, নাও কয় না, ওর চলা হয়েছিল প্রত্যেক দিন এরকম ভাবে, প্রত্যেক দিন কইতেই থাকি। ও কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। আর আস্তে আস্তে এই সাভার এলাকার মানুষও অনেক লোকজন পোলাপাইন ওর পরিচিত হয়ে যায়, কোনো গুরুত্বই দেয় না। দেয় না একদিন বৃষ্টির দিন লাঞ্চের সময় ও বাসা থেকে বাইরে আর ওর ছাতা নাই, আমি নিজে নিয়ে গেছি ছাতা। ছাতা যায় ওর মাথায় ধরছি, মাথায় ধরে আইতাছি আস্তে আস্তে অফিসের দিকে। ওর বাসাটা একটু দূরে পাস করছি। পরে ওরা আমি কইলাম যে তুমি যদি আজকে আমার না কো তাহলে একটা বিল্ডিং করতেছো পাশে, আমি কই বিল্ডিং তো লাভ দেওয়া পুরা মরে দাম। আপনি মরলে মরেন, না মরলে না মরেন, এটা আমাদের বিষয় না, খালি এইটুকুই কইছে। পরে আমি তুমি কো যায় মরেন গে, তাহলে আমি মরে যাবো। পরে ও আর কিছু কইল না। একদিন দেখা গেল কি যে সকালবেলা, খুব সকাল, ভোরবেলা সেহরি খাওয়া রোজার সময় ওর বাড়িতে আমি গেছি, সেহরি খাই ওর বাড়িতে গেছি। পরে খুব দেখার ইচ্ছে হইতেছে, ওর আমি দেখুমি, খুব দেখার ইচ্ছে হইতেছে। পরে ওর বাড়িতে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যে ও খেতা গায়ে দিয়ে আছে আর মুখটা কোনো রকম বাইরে আছে। ওরা দেখেই আমি আইতেছি। পরে এক লোকে ফলো করছে ওই বাসার, ওর চাস্তো ওইটাস্তো না কি জানি, তা করতে পারি না সম্পর্কে। ওই লোকে আবার জানে যে ওর লাগে এরকম একটা ছেলে পাগল। পরে ওই লোকে জানি নাই, কয় এদিকে এদিকে, আমাকে কিছে আমি চালু করে একটা দিতেছি, কয়ে বেটা চুরি করবার আইসস। পরে আমি খারাই গেছি, আমি নাহলে তো চুর করে পাবলিক দুগনে তুলাই দিব। পরে দেখা গেল যে আরো 8-10 জন মানুষ হয়ে গেছে, জোর হয়ে গেছে অনেক মানুষ। পরে কয় যে তুই এবারতে ঢুকছস কে, আমি কই এবারতে আমি ঢুকছি, আমি ওরা দেখার খুব মন চাইতেছে, আমি ডাইরেক্ট সরাসরি এমনি কইতাছি ওকে। ওরা খুব দেখার মন চাইতেছে, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করতাম। পরে ওই লোক আমার সাহস দিকে কয় যে তুই যা কইছস আর কোনো সময় এই কথা মুখ বের করিস না। পরে এই কথা কয়েছে, পরে আমি আয়া পড়ছি। আইসি 1 বছর পর্যন্ত খুব ওর লাগি পাগল আছি, খুব পাগল ছিলাম। পরে এক সিজন শেষ, আমার তো আবার ডাল সিজন শুরু হয়ে গেল। এক সিজন শেষ, আর এক সিজন যখন শুরু হইব, এই শুরুর দিক দিয়েই ওই এলাকায় একটা অনুষ্ঠান হয় স্কুলের ভিতরে। ওই অনুষ্ঠানের ভিতরে আমি যাই। তো আরও একটা ভাই আছে, বড় ভাই,
ওই ভাইটা আবার আমার টার্গেটে রাখছে রাখার পর ও আবার কইছে যে ও আমার বোনকে ডিস্টার্ব করে পরে মার সব পোলা বানতে কইছে পরে ওই পোলা বানতে কি করছে আমার এই গিরাত দিয়া মারতে ধরছে পরে একটা থাপড়া মারছে আরে এই যে আমার দাঁতটা ভেঙে গেছে এক থাপ্পড় তো দাঁত ভেঙে গিয়েছে। দাঁত ভেঙে গেছে ওকে, পরে দাঁত ভেঙে যাওয়ার পরে ও এক থাপড়া দিছে পরে আমি দূর কারণ অবশ্যই তর্ক করার সময় নেই কারণ তর্ক করলে ওরা আমার মারবো সত্য মিথ্যা যাচাই করতে চাইবো না কারণ আমি তো গত বছর এনে পাগল ছিলাম এখন তো আর পাগল নেই এখন তো আমি ওর পিছু ছাইড়া দিছি কারণ যে রাজি না হয় তার লাগে অযথা সময় কাটায় লাভ নেই তারপরও মন থেকে ছাড়তে পারি না পরে এইটা আয়াসেরা এলাকার আমার যদি পরিচিত পোলাপাইন ছিল ওগুলো আমি কইলাম যে ভাই এই অবস্থা ওর ভাই তো আমার মারছে কয় তাহলে চল দে ওই অনুষ্ঠানে যায় এই নগদ রিয়াকশন যেটারে পাইছে এটারেই মানে মারছে আর টিয়াবাড়ির পোলাপাইন অবস্থায় ওই পোলাপাইনের তো আবার আমাকে ক্ষমতা বেশি যায় এক পর্যায়ে গেন্দাম আরম্ভ করলাম সব টিকে মারছে মারার পরে ওর বাইরে আর পাই নাই মেয়ের বাইরে পাই নাই পরে মেয়ের বাইরের পরের দিন আমি যে গার্মেন্টসে চাকরি করি যে অফিসে এটাতেই ও কাজ করে ওই সুপারভাইজারে কইছি ওইখানের এক মাতাব্বরের কথা কয়ে যে আপনি ডাকে ওর যাওয়াই লাগবে পরে ও দেখা যায় এক পর্যায়ে গেলো যে ওকে আমি চিনি না ওই ছেলে কইলো যে ছেলের ওই মেয়ের ভাই পরে যাই কইলাম যে ভাই ও তো কইলেই কথা যে ও বলে চিনেন আপনারে করে ধরে নিয়ে তোর সুপারভাইজারে যায় কইছি যে ভাই ওরে দিতে হইব পরে ওরে দিছে কয় যাও তোমার সমস্যা নেই যাও গেছে আইসে পরে ওর এমন পিটাইছে ইচ্ছা মতনই পিটাইছি সবাই মিল্লা একবারে গণদুলাই পরে পিটাই দিছি ও আবার গেছে আরেক বড় ভাইয়ের দ্বারা ওর বড় ভাই আবার আমার ডাকায় নিছে তো কি ব্যাপারে তোরাও মিল্লা ওরে মারছস ঘটনা কি পরে আমার বড় ভাইয়ের ডাকায় নিছে আবার ওই বড় ভাই আবার আমার আপন বড় ভাইয়ের সাথে খুব ভালো পরিচিত কয় তোমার লাগি কিন্তু তোমার বাইরে কিছু কইতাছেন পরে আমি কই ভাই শুনেন উজ্জ্বল ভাই শুনেন এটা তো পরে কইছে আমরা বলছি যে মুশারফ ভাই ডাকে ও কই যে মুশারফ কেটা চিনি না একটু বানায় কইলাম যে মুশারফ কেটা চিনি না পরে কয় তাহলে তো ঠিক আছে তাহলে তো ওরে মারবই আমার বড় ভাই উজ্জ্বল ভাইয়ের আবার বড় ভাই হলো মুশারফ কয় তাহলে তো ঠিকই আছে তাহলে ভাই যা বিচার করছে তাই পরে আর কিছু কয় নাই এমনি করে আবার 10-12 দিন গেছে কয় যে আচ্ছা উজ্জ্বল কয়ে দিল যদি ওই মেয়ের পিছনে দেই আর যদি শুনি তাহলে কিন্তু তোমার ভাইয়ের খবর আছে আমার বাইরে কইতে আছে পরে কইতে আচ্ছা তাহলে ভাই আমার ভাই আর কোনো সময় ওই মেয়ের পিছেও যাইবো না আগেও নাই পিছেও নেই আচ্ছা এই ডিলে গেলাম বললাম হয়ে সেরে শেষ পরে একদিন আমি ওই রাস্তা যাইতেছি ওরা তো বাড়াইটিয়া আর ওরা কোন বাসায় কখন থাকে তাও তো আমি চিনি না এক বৃদ্ধ মহিলা এসে কইতে বাবা আমি তো তোমার ফ্যাক্টরিতে আমি বুয়ার কাজ করি তোমার নিয়ে তো গেঞ্জামটা হয়েছিল পরে আমি তাহলে আমার রুমে আসো আইসা কি হয়েছে না হয়েছে তুমি আইসে ডিটেল বলো শুনি কিন্তু ওই বাসায় যে ওরাও থাকে তা আমি জানি না ওকে, ওরা যে থাকে পরে ওই বাসায় ঢুকছি ঢুকার পর এর সাথে কথা কইতেছি এমনিতেই যে ওর মা বাইরে এসে চিল্লাপাল্লা আরম্ভ করছে যে এই পোলা আইসে কে হেন তেন পরে আমি খেলা এই বাসায় ওরা থাকে আমরা এই কইবেন না ক আমি তো প্রয়োজন মনে করছি না এই কারণে কইনি পরে তো ওই উজ্জ্বল যে বিচার করে দিছে হ্যাঁ ডাক দিয়া কয়ে যে এই ছেলে আবার আসছে আবার আইসা সেরা এখানে আমার মেয়ের পিছে লাগছে কিন্তু এখন আমি কাউরে বুঝাইতে পারতেছি না যে ওই মহিলা আমার ডাক দিছে ওই মহিলা ডাক দিয়ে তুই বাসায় গেলি কে রাইট, সবার প্রশ্ন এটাই তুই বাসায় গেলি কে তুই তো জানো তুই বাসায় থাকে কিন্তু আমি তো কইতে পারতেছি যে এরা এই বাসায় থাকে জানি আমি জানি না কই যে বাসায় মেয়ে আছে তুই বাসায় যাস এটা ওইটা আরো যে যেটা পারে ওইটাই কইতাছে পরে এক পর্যায়ে ভাই আমার থুপড়ে আনলো আমার কাকার বাসায় আনার পরে কাকার বাসায় সবাই এক রুমে বইয়া যে যেটা পারতাছে এটাই কইতে ও আসলে খারাপ হয়ে গেছে গা এটা ওইটা খারাপ ও হ্যান ত্যান ও মেয়ের এত কিছু হইলো তারপরে মেয়ের পিছু ছাড়তারে না এই সেই মানে আমি কইতাছি দেহ আমি কিন্তু ইচ্ছা করে যাইনি আমার ওই মহিলা ডাক দিয়ে আর এটা বিশ্বাস করে না কইটা কি কেউ কইলে মানবো নাকি দেখ মহিলা ডাক দিল আর তুই গেলি গা পরে কেউ বিশ্বাস করতে হবে না পরে এর পাশের রুম আছিল খালি হেরা দিক দিয়ে কথা কইতাছে আমি গিয়ে দাপ কইরা দরজা সিটকারি লাগে একটা জুড়ের বস্তা আছিল জুট মুট একসাথে সব বাইন দিয়া ফ্যানের সাথে টানায় ডাইরেক্ট নিচে চেয়ার দিয়ে ফাঁসি লইয়া লাইছে আপনি নিজে হ্যাঁ নিজে ফাঁসি লইয়া লাইছে কেউ বিশ্বাস করে না আর আমার বাচ্চা দেখে লাভ কি আমার শরীরও বেশি মানে নিজের পরিবারের কেউ যদি বিশ্বাস করছে না সুতরাং নিজে আত্মহত্যা বোঝার। হত্যা করো ফাঁসি অলরেডি লইয়া লাইছি পরে যখন আমি দরজা লাগাই তখন আমার যে চাস্তো ভাই ছিল ছোট লোকমান ভাই হ্যাঁ একটু টের পাইছে
যে কি দরজা লাগাইছে ও একলা একলা। পরে ওই সাইডে রাস্তার সাইডে জানালা ছিল, জানালাটা দেয়া যায় আমি ফাঁসি অলরেডি লইয়া লাইছি। খালি নিচ থেকে ইয়াটা সরাম আর চিল্লান আরম্ভ করছে। আমার দুলাভাই ছিল, দুলাভাই রে কইতাছে দুলাভাই দুলাভাই দেওয়া জাহাঙ্গীর ফাঁসি নিয়ে নিছে, ফাঁসি নিয়ে নিছে। পরে তাড়াতাড়ি করে সেরা ওই ও দুলাভাই ওই রুম দিয়ে আসা যায়, ওই যে মোবাইল যে রুমতে চুরি করছে ওই রুমেই, ওই বাড়াইতে গেছে গা। ওই রুমের উপরে দিয়ে আইসা সেরা আমার নগদে পায়ের কাছে ধরছে, যদি 10 সেকেন্ড পরে ধরতো তখনই আমি মেরে দিতাম। তখন আমার জ্ঞান হারাই গেছিল, খালি মরাটাই বাকি আছিল। কিন্তু তখন যদি আমি মইরাই যেতাম তখনই আমার মনে হয় যে সবচেয়ে বেটার হইতে, কারণ তখন মইরা গেলে আর আমার এই জ্বালা যন্ত্রণা এত কষ্ট বুক করা লাগতো না। পরে সবাই কইতাছে যে ভাই ওরে বিয়া করা লাগবো। পরে বাড়িতে ফোন দিছে, আব্বারে কইছে। পরে আব্বা বিয়া ঠিক করছে, বিয়া ঠিক করে সেরা কয়দিন পরে খবর দিছে। পরে যাওয়ার পরে পারিবারিক ভাবেই আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এখন কত বছর বয়সে আপনি বিয়ে করলেন? 22 বছর। ওকে, তখন আপনি কি করেন পেশায়? এই জিপারের কাজ করি কন্ট্রাক্টে। ওকে, তখন প্রায় ভালোই ইনকাম, 12-13 হাজার টাকা 15 হাজার টাকা এরকম বেতন পাই, স্যালারি পাই। পরে দেখা গেলো যে বিয়ে করছি, পরে বিয়ে করার 2 মাস পরে আমি আবার বউরে নিয়ে আসি টাকা। আর এখন বর্তমানে আমি আল্লাহর মধ্যে খুবই সুখে আছি। কিন্তু আমি সুখে থাকলে কি হইব, আমার শরীরে যে জ্বালা যন্ত্রণাটা, যে বুকাটা ভুগতাছি, একমাত্র আমি ভালো করে জানি যে আমার যে কত কষ্ট লাগে। আমার সারাটা দিন মনে হয় যে 100 বছরের বৃদ্ধ এত কষ্ট করে না, আমার যে কষ্টগুলো হয়। এর অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে কানা জাহাঙ্গীরের কাছে আমি আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে আমি কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। Yes, 89%. No, 5%. No comments, 6%. SMS পোল বলছে 89% হচ্ছে ইয়েস এবং 5% হচ্ছে নো, আর বাকি যারা আছেন তারা হচ্ছে নো কমেন্টস। ওকে, কানা জাহাঙ্গীর, আপনি যে প্রসঙ্গে ছিলেন, আপনি বলছিলেন যে আপনি বিয়ে করলেন এবং তারপর আপনি ভালো আছেন। আমরা একটা সমাপ পেয়ে গিয়েছি, কিন্তু সমাপের আগে আপনি কি আরো কিছু বলতে চান কিনা? আপনার অতীত জীবনের এমন কোনো ঘটনা যেটা বলে আজকে লোকের সম্মুখে নিজেকে একেবারে পরিষ্কার করতে চান? আমি মেয়েলি খারাপ হওয়ার পিছনে একটু যাইতে চাই যে এই কারণে কে লিগে এই খারাপটা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমি যে এলাকায় থাকতাম, জন ফ্যামিলি সহকারে থাকতাম সেকেন্ড কলোনে, তখন ওই আমার চাচাতো বোনের জামাইয়ের বাড়ি আছে। ওকে, ওই চাচাতো বোনের বাড়িতে এক বাড়াইটিয়া থাকতো। হ্যাঁ, ওই বাড়াইটিয়া হইলো সিএনজি চালাইতো ওই মেয়ের বাপ, মেয়েটার নাম হলো তানিয়া। ওকে, তো ওদের বাড়িতে আবার সাদা কালো টিভি ছিল আর সিডি ছিল। তা আমি প্রত্যেকদিন ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, প্রত্যেকদিন ক্যাসেট নিয়ে যাইতাম, মানে সিডির ক্যাসেট। আর ওর মাও খুব আদর করতো। ওকে, ক্যাসেট নিয়ে যাইতাম প্রত্যেকদিন, এরকম ভাবে পার্সোনালিটি নিয়ে যাইতাছি। পরে একদিন কি করলাম যে অন্য এলাকার থেকে, মানে গাবতলির ওই সাইডে খৈরামপুর এলাকা, ওই এলাকাতে যায় 4টা ক্যাসেট নিয়েছি 40 টাকা দিয়া। বলছে তোর নাম কি? আমি বলছি আমার নাম মামুন। কয় বাসা কই? আমি কই টালি কোম্পানির বাড়ি 71 বাগে। মানে আমি থাকি এক জায়গায়, দিছি আর এক জায়গায়। ওকে, দিয়ে সেরে 4টা ক্যাসেট আনছি। 4টা ক্যাসেট আনার পরে আর আমার সিনিয়র ভাই বেশ বড় বেশ, আরেকটা বোন ও তানিয়ার সাথেই চলতো। ওরা দুইজনই ঘরে। ওই ঘরে থাকার পরে ক্যাসেট নিয়ে গেছি। পরে একটা মান্নার ছবি, 2 ডিস্কের ভিতরে 3 ডিস্ক। পরে একটা ডিস্ক দেখা যাবে ছোট ছোট কাপড় পরা, ওই ডিস্কটা ওরা ছাড়ছে। ছাড়ার পর দেখ মানে ক্যাসেট ছাড়ার পর পরে ওই 2টা মেয়ে একেবারে নগদে আমার, আর এরকম ভাবে মানে ওরা হইলো ছেলে মানুষ, আমি হইলাম মেয়ে মানুষ, এরকম ভাবে। তখন আপনার বয়স কত ছিল? এই 16-15 এরকম ভাবে। এবং 16-15 বছরের একটা ছেলেকে বাকি যে দুজন দেখছে তারাই কি আলটিমেটলি ক্যাসেটগুলো নিতে বলেছিল আপনাকে? আর তা আমি নিচে থেকে ক্যাসেট নিয়ে যাইতাম, নিয়ে গেলে নিয়ে গেলে ছবি দেখতাম। ওর মারে নিয়ে আর ওর ঘরে যারা ভাই ব্রাদার আছে সবাই নিয়ে। আপনি কি এমন কোনো ভিডিও নিয়েছিলেন যেটা আলটিমেটলি অনৈতিক কিছু থাকে ওর মধ্যে, এরকম কোনো ভিডিও? না না, আমি কোনো যাই না নেই নাই, মানে 4টা ক্যাসেট নিছি,
4টা ক্যাসেটের ভিতরে মান্নার একটা ওকে হোয়াট এভার ইট ইস, এরকম একটা কোনো সিনারি ছিল যেটা আলটিমেটলি অ্যাডাল্টদের জন্য। তো ওটা আলটিমেটলি দেখার পরে এই ধরনের প্রতিক্রিয়া আপনার প্রতি হয়েছিল। পরে দুজনে আমারে পরে আমি তো মানে মেয়ে মানুষের মতন হয়ে গেছি ওর কাছে কান্নাকাটি আরম্ভ করছি। পরে এক পর্যায়ে আমি কোনো রকম বাইরে আইছি। আর আমি যে আমার নাম যে কিভাবে কালা জাহাঙ্গীর হইছে তা আমি বলতাছি। যখন আমি মনে করেন যে অতি ফার্স্টে আসছি ঢাকা, তখন ওই যে বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছি তা তো বললামই। তখন ওরা নিয়ে আসে এক বড় ভাই আছে, সিনিয়র ভাই। তার বাবা বা সেনাবাহিনীতে কাজ করে। আর তারা হইলো 4 ভাই, বাদল, ফারুক, রেজা, বাবু। সবার পর হইলো বাবু, তারপর হইলো বাদল, তারপর হইলো ফারুক, তারপর হইলো রেজা। ওকে, ওরা খুবই আমার আদর করতো। আর অবু ভাইতে আমার মা কাজ করতো কাজের বুয়া হিসেবে। আর আমি ভাই ভাই করে ডাকতাম, খুব আদর করতো। পরে ওই ফারুক ভাই আদর আদর করতে করতে হঠাৎ করে একদিন তুই তো কালো, তোর কালা এই করে ডাকি। পরে ফারুক ভাই কালা করে ডাকতে ডাকতে সবাই এক পর্যায়ে দেখা গেল কালা কই ডাকে, কালা জাহাঙ্গীর করে ডাকে ডাকে। আর জিন্না ভাই যে ওই এলাকারই সিনিয়র বড় ভাই, তার সাথে কি নিয়ে যে লাগছে টুলার বাগের পোলাপান্তের সাথে গ্যাঞ্জাম। ওই জিন্না ভাইয়ের একলা পায়া পুরা গার্মেন্টসের এই পাশে এরা একলা পায়া মেরা দিস। মানে ওই এলাকার একটু সাইডে, আর আমরা কোনো লোকজন নেই। মারছে, খুব ভালো মারি দিছে, এমন মার দিছে বলার বাইরে। পরে তো সবাই যারা এলাকার পোলাপানি সবাই সজাগ হয়ে গেছি যে ওই এলাকার যেই ডারে পাবি ওই ডারে মারবে। প্রায় এরকম 5 দিন পর্যন্ত খালি এই অভিযানে। ওকে, এই যে দিক দিয়ে পাই ওই এলাকার পোলাপান যে দিক দিয়ে পাই এদিক দিয়ে যে মারি। এই যে টুলার বাগ পাইছি মারছি, যা দক্ষিণ বিশির পাইছি তাও মারছি। একটারে প্রায় যেটা ও ভালো সিনিয়র, মানে ও একটু নেতা টাইপের, ওইটারে ধরে নিয়ে আইছে। আইন না মনে করেন যে আমাকে এলাকার নিচে একটা ডাস্টবিন ছিল, ওই ডাস্টবিনের সাইডে ওরা ফালাই ইচ্ছা মতন মোটা গজারি দা মারতে 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 দেখা গেল পায়ের আড্ডি শেষে এলাইছে, আড্ডি বেরিয়ে গেছে, একবারে লুলাই বানে এলাইছে। পরে ওইটা নিয়ে আসে এরা পুলিশের কাছে নিয়ে গেছে, মামলা করছে। পরে আমরা তো ছোট, আমাকে নাম দেয় না, তারপর আমাকে একটু আড়ালে রাখছে। ওই ফারুক ভাইয়ের বাড়িতে একবার নিচে একটা নিজস্ব একটা আস্তানা আছে। ওই আস্তানার ভিতরে সব টিরে পড়ছে, বইরা সেরা বাইরে যা তালা লাগাইতেছে। কই যে এতদিন পুলিশ এই না রাখবো, অভিযান না উঠাইবো, এতদিন তোরা করতে পারিতে পারবেন। ওই করে আমাকে খাওয়ান টাওয়ান দিয়ে সেরা 4-5 দিন পরে দেখা গেল ওইটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমাদেরকে সারা হয়েছে একদিন। কি করলা নিয়ে খুব করতেছি, মানে ডিগবাজি খাইতেছি, নিজে নিজে ডিগবাজি খাইতেছি। ডিগবাজি খাই উপরে পাও দিছি দেওয়ালে, আর নিচে হাত। আর ওই ফারুক ভাই কি করছে, দুষ্টামি বেড়ে সেরে আমার কোমরের ভিতরে একটা লাত্তি মারে। ওহো, ওই কোমরে লাত্তি মারার পরে জানি না, আমার মনে হয় যে এর থেকেই কি নাকি ওই কোমরের হাড্ডি কট করে উঠছে। তারপর থেকে আমি মনে করেন যে কোনো জায়গায় স্বাভাবিক বসে থাকতে পারি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় একটা না বসলে আমার মাজা জুড়ে যায়। একদিন আমি আমার যে বাসায় এক বাড়াইটা থাকে, ওই বাড়াইটা মানে স্বামীর হাতের খুবই টর্চার হয়। সে যদি বেতন পায় 5,000, 500 টাকা বাঁচাই রায়, 500 টাকা হাতে রেখে 4,500 টাকা স্বামীর তেল নেয়। ওকে, এরকম ভাবে টাকা জমাইতে জমাইতে অনেক টাকা জমায়া কিছু অলংকার বানাইছিল, স্বর্ণের কানের দুল এই সেই। উড়ি একটা ছোট একটা 5 পাতির ব্যাগে রাখছে, রাইকে গোসল করতে আছে। তো আমি আবার ওই জিনিসটা খেয়াল করছি ওকে, যে এই ব্যাগটাতে কি আছে, খেয়াল করতেছি। পরে যখন ওই মহিলা যখন গোসল করে বাইরে এসে, তারপরে ওই মহিলার আর খেয়াল নেই ওই ব্যাগটা আনবার। আমি কি করলাম, ওই ব্যাগটা লয়ে গেছি। ওহো, ওই ব্যাগটা নিয়ে আসে এরা। আর আমি স্বর্ণ এগুলো চিনি না, আমি খালি ব্যাগটা খুললা দেখছি যে 170 টাকার মতন আছে। ওই আমার টাকাটা হইলো বড় ইম্পর্টেন্ট। ওই টাকাটা নিয়ে আসে এরা। আর ব্যাগটা নিয়ে আমার বড় চাচা যারা আমাদের আগে আসছে, তাদের ওই বড় কাকির কাছে আমি দিছি যে চাচি এটা ব্যাগটা দেন দেখি। হ্যাঁ, আবার চিন্তা লাগছে যে এটা তো স্বর্ণ। আমার চাচি আবার বড় চাচি একটু লুবিটা টাইপের আছে। কই বাজান তুমি এটা কোনতে পাইছো? আর আমি সত্যি কথা কই না, আমি কই যে চাচি আমি তো এটা রাস্তাতে পাইছি। এটা বাবা বাবা তুমি খাও, ভাত খাও, এটা খাও ওটা খাও।
ওটা এটা খাওয়াইতেছে, খুব আদর করতেছে। আর এটা যে স্বর্ণ কিনা কি এটা আমার কিছু কয় না। কয় তুমি কি সত্যি গার্মেন্টসের? আমি কি গার্মেন্টসের, আমি নিতে পাইছি এটা ওটা কয়ে সেরা দিলাম। আর ওই মহিলা তো ওই দিকটা কানতে 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 মানে অস্থির হয়ে গেছে। আর আমি তো সত্যি কথা কই না যে আমি যে ওই হান থেকে আনছি। ওকে। পরে মনে করেন যে এখানে ভাত খাওয়াইছে চাচ্ছি খুব আদর কইরা। পরে বাসায় গেছি যায় দিই যে এই মহিলাকে এমন ভাবে কানতাছে মনে হয় তার সন্তান মারা গেছে, এরকম ভাবে এত কষ্টের টাকা এই পরে মহিলা পরে কানতে কানতে হঠাৎ করে মহিলার মানে মনে পড়ে গেছে যে আমিও এনে খারাপ ছিলাম। পরে আমার কথা কইছে যে ও এনে খারাপ ছিল, ওই একটা কিছু করছে। পরে আম্মা আব্বার কাছে কইছে, আম্মা আব্বা ভালো করে জিজ্ঞেস, আমি নিজে শিকার যাই না, আমি কই না আমি এটা করি নাই, আমি জানি না এসে। পরে আবার আমার যেটা একটু ভালো ছিল বড় যেটা, হ্যাঁ সেরকম না, ও তো আমাকে করে দিছে, ও মনে হয় যে এটা এনতেই নিছে। ওরা কয় এই ব্যাগটা দেও দি এটা পরে এই ব্যাগটা নিয়ে সেরা ফেরত দিছে। আর ওই টাকাটা আমি নিয়ে সেরা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে লাইছে। একের পর এক আপনি আজকে এখানে অপরাধগুলো স্বীকার করছেন এবং এত বেশি অপরাধ। আপনি যখন বলছিলেন যে আমি যখন একা থাকি তখন চারপাশে শুধু আমার অপরাধগুলো এসে আমার সামনে দাঁড়ায়। আপনার কি আর কিছু মনে পড়ছে যেগুলো আপনি লাখো মানুষের সামনে স্বীকার করতে চান? কারণ আজকেই আপনার চান্স যে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো সবাইকে বলে সচেতন করার। যখন আমি সাবার আসছি এসে যখন এই জিপারের কাজ করতে কাজ শিখছি তখন হালকা পাতলা আসছে কিছু টাকা হয়েছে। আর স্বাস্থ্য ভাইয়ের যখন দেখতাম যে স্বাস্থ্য ভাই আর ভাবি ওনার সেন্স ঠিক থাকতো না, ওকে। তখন হুট করে একজনে আমারে, আমার সিনিয়র বড়ই একদিন কইলো কি যে আইজে সাবার একটা হোটেল আছে আইজে। তখন আমি হোটেল চিনি না, তখন তার মাধ্যমে আমার হোটেল চিনা হইলো। এই হোটেল চিনা হওয়ার পরে এই হোটেলে আমি যাই। পরে এরকম ভাবে 2 দিন 3 দিন পর পরে আমি যাই আসলে এত খারাপ কাজে লিপ্ত হয়েছি যে আমি যেই টাকায় এত টাকা ইনকাম করি তারপর আমি টাকা কোনো সব বাড়িতে পাঠাইতে পারি না। এই প্রত্যেক সপ্তাহে 2 বার 3 বার যায় যায় খারাপ কাজে আমি টাকা দিয়ে খরচ করে লাইছে। আর খারাপ কাজ করার আগে এত ভালো লাগে কিন্তু কইরা সারলে যে এরকম মনে হয় যে আমি কি কাজটা করলাম যা মানে বলার মতো না, বুঝানোর মতো না। এই যে কাজগুলো আপনি করতেন, আপনার বাবা-মা কখনো বুঝতো না যে আপনি এই ধরনের অপরাধগুলো করেন? বাবা-মার দিক থেকে কোনো শাসন কি আসতো? বড় ভাইয়ের দিক থেকে কোনো শাসন আসতো? না, কেউ আমারে শাসন করতো না। আমি সত্য কথা বলতাম না, মিথ্যা কথা খালি বলতাম। মিথ্যা কথা বললে এটা ওইটা দিয়ে বলে দিতাম। আর মূল কথা হচ্ছে যে শাসনের কারণে আমি এই অধঃপতন হয়েছি, এই খারাপ কাজে লিপ্ত হয়েছি। যদি প্রথম থেকেই সবাই শাসন করতো, চাপে রাখতো, তখন আর আমি এটা হইতাম। কারণ আমি সবসময় আমি একা থাকছি, একা ইনকাম করছি, একাই নিজের হিসাব নিজে করছি, নিজে যা মন চায় তা করছি। কেউ কোনো হিসাব নেওয়ার চেষ্টাও করে না, হিসাবও করে না। এই এই কারণে আমি এই খারাপ কাজে লিপ্তটা হয়েছি, নাহলে আমি এতটা খারাপ হইতাম। আর বিশেষ করে আমার মেয়েটার লাগি আমি খারাপ হয়েছি, কারণ ও মানে এত, ও একটু ফর্সা টাইপের, তেমন একটা সুন্দর না, কিন্তু ও আমারে খুব অহংকার করতে, কালো বললে কি বলতো আপনাকে? বলতো যে আপনাকে আমার পছন্দ না। তখন আমি ভাবতাম হয়তো আমি মানে কালো সুন্দর এই কারণে পছন্দ না। তার থেকে আমি হিংসা করতাম, আরো বেশি বেশি রাগ হইতাম যে দূর টাকা হইলে ওর চেয়ে কত সুন্দরী আছে, ওই টাকা নিয়ে যাইতাম ওই খারাপ কাজ। কিন্তু আমি তখন বুঝতাম না যে টাকা বাড়িতে তো অভাব করতেছে, আর আমি দিক দিয়ে টাকা ধুমধারাক্কা কামায় ধুমধারাক্কা খরচ করতেছি, আর আমার যে কি পাপটা হইতে আছে আমি তাও বুঝতাম না। কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত বুঝিনি। বিয়ে করার 2 দিন আগে আমি খারাপ কাজ করছি, কিন্তু যখন বিয়ে করে সারছি আমার বউয়ে যখন আমার উপদেশ দিছে এই ভালো উপদেশ, তখন আমি ভালো হয়ে গেছি। বিয়ে করার পরে আপনার বউ আপনাকে কি উপদেশ দিয়েছিল? এবং আপনার বউয়ের কাছে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন? বিয়ে করার পর যখন আমাদের দুজনের বাসর হয় তখন আমি বাসর করার আগে আমি সবকিছু বলছি ডিটেল ওর কাছে, যে দেখো আমার আজকে মনে হইতেছে কে লিখে দেন তোমার কাছে অপরাধ স্বীকার করি। ও বলতেছে যে আপনি কি অপরাধ করছেন যে আমার কাছে আগেই কইতাছেন যে অপরাধ করছেন। পরে আমি ডিটেল সব বললাম যে আমি এরকম এরকম করছি, সব কথা বলছি, কিন্তু আমার বোনের সাথে যে খারাপ কাজ করছি ওইটা বলি না। ওকে।
তো বললো যে আপনি এত খারাপ কাজ করছেন, এখন তো আপনি নিজে নিজে তো বুঝতেছেন। আপনার ওয়াইফ তো আজকে জানলো যে আপনার অপরাধের মাত্রা কতটা ভয়াবহ। এই অনুষ্ঠানটা তো সে শুনছে এবং আপনি যে আপনার বোনের সাথে ওই ধরনের অন্যায় কাজ করেছেন, গর্হিত অপরাধ করেছেন, সেটা তো আপনার ওয়াইফ আজকে জানলো। এবং আমি ঠিক জানি না আপনার বোনের নামটা আমরা এখানে মিউট করে দিয়েছি। কোন বোনের সাথে আপনি আপনি এটা করেছেন? তারা শোনার পরে কি ধরনের ফিলিংস এর মধ্য দিয়ে যাবে? আপনার কি বলার আছে তাদের প্রতি? তাদের প্রতি আর কি বলার আছে, তারা জানি না আমারে ক্ষমা করব কি না না করব, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে বোন তুই পারলে আমারে ক্ষমা করে দিস। কারণ আমি তখন এটা কোনো ভাই কোনো সময় বুঝা করতে পারে না। আর যদি কেউ বুঝা করে তাহলে তার মতন আর দুনিয়াতে অপরাধী আর কেউ নেই। আর সে ক্ষমা পাইব কিনা জানি না, কিন্তু আমি যখন এই কাজটা করি তখন আমার কোনো সেন্স ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি বুঝি নাই বোন। যদি তুই পারিস আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দিস। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি এত অপরাধ করছি, আমি জানি না ক্ষমা হইব কিনা, আল্লাহ আমার আপনি ক্ষমা করে দেন। আমি যেদিন নিজে সুস্থ মতে নামাজ পড়তে পারবো, যে নামাজে খাড়ায় আমার ভালো লাগবে, তখন আমি মনে করুম যে আল্লাহ আমাকে ক্ষমা করছে। তার আগে আমি কোনো সময় নিজেরে ক্ষমা করতে পারব না। কারণ আমি জানি আমি যে কত অপরাধ করছি, এরকম অপরাধ, এত জঘন্য অপরাধ কেউ করে কিনা না করে তা সন্দেহ। আর যদিও কেউ এরকম অপরাধে লিপ্ত থাকেন, তাহলে ভাই আপনারা যারা এই অপরাধে লিপ্ত থাকেন, আপনারা আমার মতন এই অপরাধ কইরেন না। আপনি একটু আগে বলছিলেন যে আপনি নামাজ পড়তে পারেন না। কেন পারেন না? নামাজ পড়তে গেলে আমার এরকম অসহ্য লাগে, শরীরে এত জ্বালা পোড়া হয়, মনে হয় যে এমনি দুষ্টামি ফাইজলামি করতে গেলে ভালো লাগে, আর যদি নামাজ পড়তে খারাই মনে হয় যে না আমার নামাজ, এই নামাজ হইব না। আর খালি মনের ভিতরে খালি ওইগুলাই আমার কল্পনা করে উঠে, কি সূরা পড়ুম, কি নামাজের নিয়ত বান্ধব, আমার ওই কোনো কিছুতেই মন বসে না, খালি ওই অপরাধ মনে হয়। আপনার মনে হয় যে নামাজ আল্লাহ কবুল করবে না? আপনার এটা মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আমার নামাজ কবুল হইব না। আর সামনে খালি উঠেই বাইসা ওঠে, তুই কি অপরাধ কইরা আইছিস এনে নামাজ পড়তে, তোর তো এই মসজিদে আসাই উচিত না। খেলে আমার কাছে খালি এমন মনে হয়, কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে। আপনি এই বিষয়টা নিয়ে কখনো কোনো হুজুরের পরামর্শ বা আ আ কোনো ইমামের পরামর্শ নিয়েছেন কখনো? কোনো হুজুরের কাছে গিয়ে বলেছেন যে আপনি আপনার জীবনে এই অপরাধগুলো করেছেন। আমি কিভাবে আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারি? আমি কোনো সময় কোনো হুজুরের কাছে যাইনি, কারণ এইসব ব্যাপার লজ্জার কথা, এগুলা কেমনে আমি কই। আর এত জঘন্য কাজ, এগুলার কথা কারো কাছে বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে। নিজেরটা নিজেই জইল্লা কইরা মরি, কলিজা একবারে যার যা হয়ে গেছে এগুলা ভাবতে ভাবতে। যখন একা থাকি তখন একা বৈশা বৈশা কান্দি আর ভাবি যে কি অপরাধ করলাম। আপনি যেই অপরাধগুলো করেছেন, আপনি বললেন যে আপনি মানুষ কুপিয়েছেন, আপনার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে, আপনি বলাৎকার করেছেন এবং আপনি বলছিলেন যে আপনি ছুরি-কাঁচিও ব্যবহার করেছেন এই ঘটনাগুলো ঘটানোর সময় এবং একই সাথে আপনি কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন? না, ওইগুলো আমি কোনো পিস্তল ব্যবহার করেছেন? না, পিস্তল এমনি হাতে নিছি, হাতে নিয়ে রাখছি বড় ভাই। মানুষ কুপিয়েছেন? মানুষের গায়ে কূপ দিছি, তাও বুটি দিয়া, এমনি অন্য কোন কাকে চোপ দিয়েছিলেন? ওই টুলার বাগের এক ছেলেরে। হ্যাঁ, হ্যাঁ। কি করেছিল ও? ও মা ওই যে জিন্না বাইরে বলছি না মারছিল, পরে ওরা হুক করে পাওয়া হয়েছে, হাতের কাছে বুটি পাইছি, বুটি দিয়ে কূপ দিছি পিঠের ভিতরে। ওই কূপ নিয়ে এই দৌড়ায় গেছে। পরে এই ওইটি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে অমুক কিছু। মামলা মোকদ্দমা হলো তারপর? তারপর আর কি, তারপর তো ওই যে ঘরে আটকে রাখলো, ওই মামলা মোকদ্দমা সব মিট করছে, তারপরে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। ওকে। আপনার কোনো বাচ্চা আছে? মানে আপনার সংসার কতদিনের? সংসার 1 বছর হইল, বাচ্চা নাই, কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে 2-4 বছর যাওয়ার পরে, কারণ এখন নিতেছি না অভাবে সংসার। আপনার যদি একটা মেয়ে সন্তান হয় এবং আপনার মতো ছেলের দ্বারা যদি সেরকম বলাৎকারের শিকার হয়, আপনার ফিলিংসটা কি হবে? ফিলিংসটা তো আমি এখনই ভাবতাছি যে এটা নিশ্চয়ই হইবই, আল্লাহ একভাবে না আরেকভাবে করাইবই, কারণ আমি যেহেতু অপরাধ করছি, এই অপরাধ আমার উপরে দিয়েই যাইব। আর আমি মনে মনে চিন্তা করি, যেহেতু মানুষ আমার সাথে বন্ধু বান্ধব আছে, ওরা যদি বিয়ে করছে, ওরা যদি খারাপ কাজ করে, ওগো সন্তান এরকম খারাপ, অনেক সময় দেখা গেল যে লুলা হয়, কানা হয়, অন্ধ হয়, আমার ছেলেবেলে হইলেও এরকম হইতে পারে। আমার যেহেতু মানে মনের ধারণা, কারণ আমি যে পাপগুলা করছি, এই পাপের কারণে আমার সন্তানরা এই শাস্তি পেব। আমি তো নিজে পাইতেছি, আমি জানি না আমি কয়দিন বাঁচুম, যে কয়দিন বাঁচুম আমি এই কয়দিনে আমি এই শাস্তিতেই ভুগতে থাকবো। আর কি শাস্তি যে আমি ভুগতেছি একমাত্র আমি নিজে জানি, তাছাড়া আর কেউ জানে না, আর একমাত্র আল্লাহ দ্বারা।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা। আমরা সবাই শুনছি যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এতক্ষণ ধরে যারা কালা জাহাঙ্গীরকে শুনেছেন তারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, SMS করেছেন, ইমেইল পাঠিয়েছেন। সেই সব ফেসবুক, SMS এবং ইমেইল পড়তে চাই। তবে তার আগে আমরা চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে, যিনি আমাদের পুরো অনুষ্ঠানটি শুনেছেন এবং এই মুহূর্তে তিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে? আমি কালো জাহাঙ্গীরের কাহিনীটা করলাম, প্রয়োজনীয় শুনে আমাদের সমাজে সবার জিনিস জানতে হবে। অনেক ধরনের অপরাধ আছে, যৌন রকম অনেক সমস্যা আছে, এটা আমরা আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখি। কিন্তু তার যৌন সমস্যা যেটা হচ্ছে যৌন বিকৃতি আমরা বলি, এটার কে আমরা ইংরেজিতে আমাদের ডাক্তারি ভাষা আমরা বলি প্যারাফিলিয়া। এই কালা জাহাঙ্গীর সেই প্যারাফিলিয়াতে বা যৌন বিকৃতির একটা ক্রিয়ার মতো করে গেছে। অনেক ধরনের যৌন বিকৃতি থাকে, তার ভিতরে দুইটা যৌন বিকৃতি তার ভিতরে আছিল। হ্যাঁ, একটা হচ্ছে বয়রিজম বলি আমরা। বয়রিজম হচ্ছে যে উকি দিয়ে, জানালা দিয়ে, বাথরুম ভিতরে মেয়েরা গোসল করলে অথবা অন্য স্বামী স্ত্রী যৌন করতেছে সেটা দেখা, অথবা একটা মেয়ে কাপড় বদলাচ্ছে, এগুলি দেখার ক্ষোভ বা একটা প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, আমরা আমাদের সব পুরুষের দিকে এটা আসছে সমাবেশ, এই যে তাদের বলি। কিন্তু এটা বিকৃতি তখনই হয়, রোগ তখনই হয়, এটা তো রোগ যখন শুধু এটাই তার নেশার মধ্যে পড়ে যায়। রেগুলার মানে সেক্সুয়াল প্র্যাকটিসের তুলনায় এই উকি দিয়ে মেয়েদেরকে ও লগ্ন অবস্থা দেখার ব্যাপারটা, এই বডিজমটা তার ভিতরে ছিল। আরেকটা মাত্রা সে চলে গেছে, সেটাকে আমরা বলি ডোফুরিয়া বা সেক্সুয়ালিটি, অর্থাৎ পশুর সঙ্গেও কিন্তু কোনো 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 যৌন ভিত্তিতে লোকেরা পশুর সঙ্গতা করে, এটা তার ক্ষেত্রে মধ্যে লেখা হয়ে গেছে। অর্থাৎ তার যৌন ভিত্তির দুইটা বিবরণ পাওয়া গেছে, একটা হচ্ছে বয়রিজম আর হলো জোফিলিয়া। এই দুটাই ছিল এবং এই কারণেই সবসময় যখন যেহেতু এই যৌন উত্তেজনা বা যৌন মানে তাড়নার দিকে তো রাগবি সে অন্যান্য মেয়েদেরকে জোর করে করার চেষ্টা করেছে বা ইয়া করেছে, তার ভিতরে সেক্সুয়াল যে অ্যান্ড্রোজেন যেটা আমরা বলি, হরমোনটা অস্বাভাবিকভাবে বাড়তি পর্যায়ে সেখানে কাজ করে। আমাদের এগুলি মনে রাখতে হবে এবং এগুলি এই কারণে সে নিজেকে ইম্পালসিভ ওয়েতে অর্থাৎ কাণ্ডজ্ঞানহীনভাবে মানে পশুবৃত্তির মতন কাজ করেছে। এমনকি যে তার নিজের বোনকে পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে তাকে রেপ করেছে, অথবা চাচাতো বোনদের সঙ্গে করছে, গান নেচে মেয়েদের সঙ্গে করছে, তাদেরকে এসল করছে বিভিন্নভাবে। এই ব্যাপারগুলি পুরাটাই করে যৌন অপরাধের মধ্যে করেছে তার সবগুলি ব্যাপারগুলি। কিন্তু দেখাতে যে কোনো কারণে হোক না কেন, এই যৌন অপরাধটাকে গোপনে চলে প্রকাশ্যে আসে না, বা কেউ হয়তো সেভাবে নেয়নি। কিন্তু এটার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, বা যারা এটা ভিকটিম হয়েছিল তারা বা আমার এটাকে প্রতিরোধ করতে পারতো কখন থেকে। আমাদের সমাজে এই যে কালা জাহাঙ্গীরের মতন আরো বহু কালা জাহাঙ্গীর আছে, অনেক মেয়েরাই এভাবে নির্যাতিত এবং খুবই খারাপ ভাবে বিপীড়িত হচ্ছে তারা। আমরা হয়তো প্রিয়জন কালা জাহাঙ্গীরের কাহিনী শুনলাম, সে নিজে এসেছে, ঠিক তাকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে। একটা পর্যায়ে এটি সে হয়তো অনুশোচনা করেছে। আমরা একটি যে জিনিস আমি কত বলতে চাচ্ছিলাম যে এটা চিকিৎসা শুরু করতে হবে তাকে এটা যেহেতু একটা বিকৃতি, এটা একটা ডিজর্ডার, এটা একটা রোগের মধ্যে পড়ে যায়, সেই জন্য তাকে ভালো মতো হন, কিন্তু তাকে কিছুটা আমাদের আমরা যেটা দিয়ে থেরাপি দিই, এমনকি আমরা কিছুটা মাইল্ড থক দিই, অ্যাভারশন থেরাপিও দিই, যাতে ওই চিন্তাগুলি ওই আবেগগুলি দমিত হয়ে যায়। কিছু ওষুধ দিই, এন্টি অ্যান্ড্রোজেন কিছু ওষুধ দিই, যাতে তার ভিতরে আটটা খুব কমে যায় এবং এখন থেকে ওই সঙ্গ এবং ওই যে পরিস্থিতি বা যে পরিবেশ বা যে সুযোগ হলে তার ভিতরে যে মানে চিন্তাগুলি বা এই ধারণাগুলি বেশি জাগবে, সেখান থেকে তাকে দূরে করে আসতে হবে। এবং সেজন্য স্বাভাবিক জীবনযাপনে সে যখন বিয়ে করেছে, সেই বিবাহিত জীবনটাকে তাকে পূর্ণবান জীবনে পরিণত করতে হবে, ধর্মীয় শৃঙ্খলার ভিতরে তাকে নিয়ে আসতে হবে। এবং ওই যে আজে বাজে ছবি দেখা বা ইয়া দেখা, এই একটা জিনিস কিন্তু এই মুহূর্তে বলে রাখার স্বভাব আমাদের সমাজে এই যৌন বিকৃতির প্রধান কারণ হচ্ছে এই যে তথাকথিত পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট যে সিডিগুলি, যত সত্ত্বেও কিন্তু এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের পুরুষ বয়সের ছেলে মেয়েরা তারা এগুলি কিন্তু বাসায় নিয়ে যায়, তারা উহাকে এমনি সেক্সুয়াল আবদার থাকে আর যৌন কামনা বাসনা। তারপর যদি এই ধরনের খারাপ ছবি থাকে তাহলে তাদের ভিতরে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোনটা খুব বেশি বেড়ে যেতে পারে। আর যদি সুযোগ হয় যে বিটা মেয়ে তাকে তাকে প্রলুব্ধ করেছিল, এরকম যদি অন্য কোনো মেয়েরা তাকে প্রলুব্ধ করতে পারে বা সুযোগ হয় জন্য সংসর্গ করার, তাহলে তো সেই ইয়াটা আরো বেশি বাড়তে পারে। তাই এই ব্যাপারে আমাদের গার্জিয়ানকে, সমাজকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলিকে একটু সচেতন হতে হবে।
এবং আমি কালাজানকে শেষ পর্যন্ত তাকে হাজারবার জানাই যে অনুশোচনা করেছে, বিশেষ করে সে নিজের বোনের সঙ্গে করেছে, পশুদের সঙ্গে করেছে, উনি যে কত নিত্য এবং দীর্ঘকাল এই উপলব্ধি দিয়েছে তার ভিতরে এসেছে, সেটা খুবই ভালো। এবং আমার মনে হয় যে আপনাদের এই অনুষ্ঠানের জন্য এই ধরনের হচ্ছে এই অনুষ্ঠানটা অনেক সমাজ সংস্কারের কাজ করছে বলে আমরা এবং আশা করি যে আরো অনেক লোক এই কথাগুলো জানবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা যতটুকু না এই অপরাধীদেরকে ফিরিয়ে আনতে পারতেছে বা অন্যান্য ধর্মীয় লোকেরা বা অন্যান্য সমাজ সংস্কারকরা, আপনি দেখি অবদান সম্ভবত আপনাদের এই অনুষ্ঠানটা অনেক ভালো ভূমিকা গ্রহণ করতেছে সমাজের এই পরিবর্তন করার জন্য। তা কালাজাঙ্গির মতন যারা এই অনুষ্ঠান শোনে বুঝে এবং তারা নিজের ভিতরে আত্মপ্রতি হয়, তারা যেহেতু পরিবর্তন হতে চাচ্ছে, তা খুব ভালো লক্ষণ। কিন্তু বুঝতে হবে এগুলি এক সময় যেহেতু একটা রোগের মধ্যে পর্যায়ে পড়ে যায়, কখনো কখনো আমি যদি কিছু চিকিৎসার কথা বলা এগুলিও তাদেরকে হয়তো প্রয়োজনীয় নিতে হতে পারে, যেগুলি কিছু